দক্ষিণ অঞ্চলে মানুষের সাধারণত কর্মসংস্থানের জন্য তেমন ব্যবস্থা নেই। আমরা শুধু ধান চাষ এবং মাছ চাষের উপর নির্ভরশীল। এই দক্ষিণ অঞ্চলের উপকূলীয় জেলা পটুয়াখালীর বাউফল আমাদের একটি অত্যন্ত নদীবেষ্টিত জায়গা, যেখানে তেঁতুলিয়া এবং লোহালিয়া নদীর তীরবর্তী প্রায় 60টা ইউনিয়ন, তার মধ্যে 4টা ইউনিয়ন অত্যন্ত ভয়াবহ নদী ভাঙনে বিপর্যস্ত। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ের উপর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা, হলে কবে নাগাদ করা হবে? আজকের এই বিশেষ অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদে, যেখানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ এবং শিক্ষা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গভীর আলোচনা হয়। অধিবেশনের শুরুতে মাননীয় স্পিকার সংসদের কার্যক্রম শুরু করেন এবং সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রশ্ন উত্থাপনের আহ্বান জানান। এরপর তিনি সংসদ সদস্যদের মধ্যে থেকে প্রথম বক্তাকে আহ্বান করেন, যিনি দেশের বর্তমান প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি, বিশেষ করে নদী ভাঙন, বন্যা এবং উপকূলীয় অঞ্চলের ক্ষতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে নদী ভাঙনের কারণে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ছে। সরকারি ত্রাণ ব্যবস্থা যথেষ্ট কিনা এবং দীর্ঘমেয়াদী নদী ব্যবস্থাপনা পরিকল্পনা কতটা কার্যকর, এই বিষয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এই প্রশ্নের জবাবে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে দাঁড়িয়ে দৃঢ় অবস্থান নেন। তিনি বলেন, দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। নদী ভাঙন ও বন্যা নিয়ন্ত্রণে ইতোমধ্যে একাধিক দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে দুর্যোগ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদার করা হচ্ছে, যাতে ক্ষতি কমিয়ে আনা যায়। এরপর স্পিকার আবারও অধিবেশন পরিচালনা করে দ্বিতীয় বক্তা হুমায়ুন কাদেরকে বক্তব্যের সুযোগ দেন। তিনি এবার দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট, মানসম্মত পাঠদান এবং শিক্ষার পরিবেশ নিয়ে নানা সমস্যা রয়েছে। তিনি জানতে চান, এসব সমস্যা সমাধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা কী। এই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ও স্পষ্ট ভাষায় বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ছাড়া একটি জাতির অগ্রগতি সম্ভব নয়। তিনি জানান, সরকার ইতোমধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুততর করা, ডিজিটাল শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ও মান নিশ্চিত করতে আমরা কোনো ধরনের অবহেলা বরদাস্ত করব না। অধিবেশনের শেষ পর্যায়ে সংসদে কিছুটা উত্তপ্ত আলোচনা ও মতবিনিময় হলেও স্পিকার শৃঙ্খলা বজায় রেখে অধিবেশন পরিচালনা করেন। পরিশেষে তিনি আজকের অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন এবং পরবর্তী অধিবেশনের জন্য সংসদ মুলতুবি করা হয়। আজকের এই অধিবেশন আবারও প্রমাণ করেছে যে দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো গণতান্ত্রিক আলোচনার মাধ্যমে সমাধানের পথেই এগিয়ে যায়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আপনি জানেন যে আমরা দক্ষিণ অঞ্চলের লোক, ইতিমধ্যে আমাদের মাননীয় চিফ হুইপ বলেছে, দক্ষিণ অঞ্চলে মানুষের সাধারণত কর্মসংস্থানের জন্য তেমন ব্যবস্থা নেই। আমরা শুধু ধান চাষ এবং মাছ চাষের উপর নির্ভরশীল। কিন্তু আমাদের ওখানে প্রশ্নটা কোন যেভাবে ছাপা আছে ওটা পড়েন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর অনুগ্রহ করিয়া বলিবেন কি, সাগরকন্যা কুয়াকাটাকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসাবে গড়িয়া তুলিবার জন্য সরকারের কোনো মহাপরিকল্পনা আছে কিনা? যদি থাকে, তবে উক্ত পরিকল্পনার আওতায় আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত অবকাঠামো নির্মাণের বর্তমান অবস্থা ও বাস্তবায়নের রূপরেখা কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার প্রশ্নের জন্য। বাংলাদেশের পর্যটন খাতকে দীর্ঘমেয়াদী, টেকসই এবং পরিকল্পিতভাবে এগিয়ে নেবার লক্ষ্যে বর্তমান সরকারের সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি রয়েছে। বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এরই ভিতরে কাজ শুরু করেছে। এই মহাপরিকল্পনা প্রণয়নে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং পর্যটন খাতের উন্নয়নকে বিশেষভাবে আমরা গুরুত্ব দিতে চাইছি। একই সাথে পটুয়াখালী জেলার কুয়াকাটা, মাননীয় সংসদ সদস্য, এখানে আমি একটি বিষয় উল্লেখ করতে চাইছি যে এই কুয়াকাটায় আমি গিয়েছিলাম একবার এবং সেই স্মৃতিটি আমার রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার পিতার সাথে। সেজন্যই স্বাভাবিকভাবে এই অঞ্চলটির প্রতি কিছুটা হলে আমার একটি দুর্বলতা রয়ে গিয়েছে।
এছাড়াও চট্টগ্রাম জেলার পতেঙ্গা আনোয়ারা সি বিচের মৌলিক সুবিধাদি উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প গ্রহণের নিমিত্তে এর ভিতরেই সম্ভাব্যতা যেটি আছে সেটি যাচাই করা হচ্ছে। মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকার, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক কুয়াকাটা সংলগ্ন 7টি উপজেলা গলাচিপা, কলাপাড়া, রাঙ্গামালী, বরগুনা সদর, পাথরঘাটা, আমতলী এবং তালতলী নিয়ে পায়রা কুয়াকাটা কম্প্রিহেন্সিভ প্ল্যান ফোকাসিং অন ইকো ট্যুরিজম শীর্ষক গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য বর্তমান অ্যাকশন এরিয়া প্ল্যান তৈরি করা হচ্ছে। অ্যাকশন এরিয়া প্ল্যানের পর্যটনের অংশটুকু বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ। এটি চূড়ান্ত হলে কলাপাড়া উপজেলাস্থ কুয়াকাটার পর্যটন খাতের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আমরা আশা করি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্য এবিএম মোশাররফ হোসেন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনি 1980 সালের আমার মনে আছে 30শে জানুয়ারি আপনি কুয়াকাটা গিয়েছিলেন। আমরা তখন জাতীয়তাবাদী ছাত্রদল করি, সেই অনুষ্ঠানে আমিও ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, কুয়াকাটাকে আপনি যে পরিকল্পনার কথা বলেছেন, এর সাথে যদি ওখানে কুয়াকাটা পর্যটন কেন্দ্র আছে, নৌ একটা ঘাঁটি আছে, ওখানে একটি ক্যান্টনমেন্ট আছে, পায়রা বন্দর আছে, ওখানে এর সাথে যদি দ্রুত গতিতে একটি বিমানবন্দর করা যায়, তাহলে কুয়াকাটাকে হয়তো আরও একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসাবে আমরা গড়ে তুলতে পারবো। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। দেখুন, বিমানবন্দরের বিষয়টি হচ্ছে, এটি তো স্বাভাবিক অর্থনীতির সাথে সম্পর্কিত। বিমানের ফ্লাইট অবশ্যই পরিচালনা সেখানে করা হয়তো যাবে, কিন্তু সেটি যদি লস হয় তাহলে তো পাবলিকের পকেট থেকে পয়সাটা যাবে, কাজেই সেটি বোধহয় বিজনেস ওয়াইজ খুব একটা ভালো হবে না মাননীয় স্পিকার। তবে কোনো প্রাইভেট কোম্পানি যদি সেখানে ফ্লাইট অপারেট করতে চায়, আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করব সেখানে তাকে ইনফ্রাস্ট্রাকচারটা যতটুকু সম্ভব তৈরি করে দেওয়ার জন্য। আমার নির্বাচনী এলাকায় 112 পটুয়াখালী, বাউফল, আমরা আমাদের এলাকা সম্পর্কে বলে থাকি ধান নদী, খাল, এই 3 নিয়ে আমাদের বরিশাল। নদীবেষ্টিত এই জায়গা সম্পর্কে যে এখানে উপকূলীয় বিষয়ক মন্ত্রণালয়ের যে বিশেষ বিবেচনা নেওয়া হয়েছে, এই দক্ষিণ অঞ্চলের উপকূলীয় জেলা পটুয়াখালী বাউফল আমাদের একটি অত্যন্ত নদীবেষ্টিত জায়গা, যেখানে তেঁতুলিয়া এবং লোহালিয়া নদীর তীরবর্তী প্রায় 7টা ইউনিয়ন, তার মধ্যে 4টা ইউনিয়ন অত্যন্ত ভয়াবহ নদী ভাঙনে বিপর্যস্ত। উপজেলা নাজিরপুর, কালাইয়া, চন্দ্রদ্বীপ, কেশবপুর, ধুলিয়া, এদিকে কাশিপাড়া সহ নদীগর্ভে প্রায় এগুলো বিলীন হওয়ার পথে, প্রতিনিয়ত মানবিক, সামাজিক এবং অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে। নদী ভাঙনের ফলে আমাদের কবরস্থান সহ মসজিদ, মাদ্রাসা, স্কুল, মন্দির এগুলো আমাদের ভাঙনে বড় বড় অঞ্চলগুলো ইতিমধ্যে চলে গেছে। মানবতার জীবনযাপন করছে তারা, হাজার হাজার হেক্টর ফসলি জমি যা ইতিমধ্যে নদীর গর্ভে চলে গেছে। স্থানীয় কৃষক এবং দিনমজুর যারা জীবন জীবিকায় ভয়াবহ প্রভাব ফেলছে মাননীয় স্পিকার, সে জায়গায় আমরা বিশেষভাবে লক্ষ্য করছি যে আমাদের কয়েকটি প্রতিষ্ঠান সহ শিক্ষার্থীদের স্কুলে ছুটে যাওয়ার হার এখন কমে যাচ্ছে। কমিউনিটি হাসপাতাল, স্থানীয় বাজার, এমনকি মানুষের শেষ চিহ্ন কবর নদীতে বিলীন হয়ে গেছে। গ্রামীণ কাঁচা রাস্তা, কাঁচা পাকা রাস্তা, ভেরিবাঁধ, ওয়াবদা সহ যোগাযোগের অসংখ্য নদী সড়কগুলো নদী ভাঙনের ফলে বিচ্ছিন্ন হয়ে আছে। বিশেষ করে নাজিরপুর, কচুয়া, ডালিমা, নিমদি, তাঁতেরকাঠি এলাকার 7 কিলোমিটার এলাকা একেবারেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মাননীয় সদস্য, আমি শেষ যে লাইনটা অনেক বলছি, ব্যাপক, একটা স্ট্রেট সংক্ষিপ্ত প্রশ্ন করুন। যে সিসি ব্লক এবং র্যাপের মাধ্যমে এই জায়গাটাকে আমাদের যে প্রকল্প এখানে নেওয়া হয়েছে উপকূল বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নিয়ে এসে এই সমস্যাগুলোর সমাধানে মাননীয় প্রধানমন্ত্রী তার জায়গা থেকে উদ্যোগ গ্রহণ করবেন কিনা এ বিষয়ে আপনাদের কাছে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বিনয়ের সাথে জানতে চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। আপনি আপনার এলাকার যেই সমস্যার কথা বলেছেন সেটি শুধু আপনার এলাকার সমস্যা নয়, বাংলাদেশের বহু মানুষ আছে, এমনকি আমার যেটা ডিস্ট্রিক্ট সেই বগুড়াতেও সারিয়াকান্দি অঞ্চলে এইরকম নদী ভাঙনের সমস্যা রয়ে গিয়েছে মাননীয় স্পিকার। একই সাথে আরও অনেকগুলো অঞ্চল আছে, দক্ষিণ অঞ্চল বলেন, উত্তর অঞ্চল বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সমস্যা রয়ে গিয়েছে।
এই সমস্যাটা একদিনের নয়। মাননীয় সংসদ সদস্য, আপনি যেহেতু ওই অঞ্চলের মানুষ, ওই অঞ্চলে বেড়ে উঠেছেন, আপনার নিশ্চয়ই ধারণা আছে কিভাবে এই সমস্যাটি তৈরি হয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো বিষয় আছে। একটি হচ্ছে যে নদী শাসনের কথা আপনি বলেছেন, সেটি একটি উপায় আছে, এবং একই সাথে আপনি খুব ভালো করে জানেন নদী শাসনের বিষয়টি অত্যন্ত ব্যয়বহুল একটি বিষয়, বাট তারপরেও প্রয়োজন অনুযায়ী আমাদেরকে করতে হবে। এবং সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই ভাঙনগুলো কখন হয়? ভাঙনগুলো আমরা দেখেছি অধিকাংশ সময় বর্ষার সময় হয়ে থাকে, যখন নদীতে স্রোত থাকে এবং হঠাৎ করে পানির প্রবাহ যখন বেড়ে যায়। এবং সেই জন্যই মাননীয় সংসদ সদস্য, আপনি নিশ্চয়ই অবগত আছেন, আপনার ধারণা আছে, না দেখে থাকলেও ধারণা আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সমস্যাটিকে সমাধানের জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন ওনার শাসনের সময়। এবং বর্তমান সরকার খাল খননের মাধ্যমে একদিকে যেমন নদী ভাঙনকে ট্যাকল করতে চাইছে, একদিকে যেমন আমাদের শুষ্ক মৌসুমে পানির যে সমস্যা হয়ে থাকে সেই সমস্যাটার সমাধান আমরা করতে চাইছি খাল খননের মাধ্যমে। ঠিক একইভাবে আপনার নিশ্চয়ই ধারণা আছে, যেহেতু গ্রাম অঞ্চলে আপনি বেড়ে উঠেছেন, অনেক সময় এমন অনেক জায়গা আছে যেখানে বর্ষাকালেও কৃষক পানি পায় না, বর্ষার সময়ও তাকে পানির জন্য কষ্ট করতে হয়। সেই জন্য আমাদের সেচ সুবিধা দেওয়ার জন্য খাল খনন একটি অত্যন্ত জরুরি প্রকল্প। আপনার নিশ্চয়ই আরেকটি ধারণা আছে, বিশেষ করে ঢাকা শহরে এই সমস্যাটি আছে, এবং গ্রাম অঞ্চলেও যেখানে চাষবাস খুব বেশি হয়ে থাকে সেখানেও এই সমস্যাটি ধীরে ধীরে দেখা যাচ্ছে। সেটি হচ্ছে যে আমাদের ভূগর্ভস্থ যে পানি আছে সেটির স্তর ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। এই সবগুলো বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, তাহলে অবশ্যই নদী শাসন যেমন একটি প্রয়োজন নদী ভাঙনকে রোধ করার জন্য, ঠিক নদীতে যখন পানির প্রবাহ বেড়ে যায়, স্রোত বেড়ে যায়, যার কারণে নদী ভাঙন হয়ে থাকে, সেই স্রোতটিকে যাতে আমরা মোটামুটি কন্ট্রোলে আনতে পারি, সেই পানিটিকে যাতে আমরা পানিতে যেটা হঠাৎ করে পানি বেড়ে যায় বর্ষার সময়, সেটিকে যাতে আমরা ঠিকভাবে সারা দেশে সরিয়ে দিতে পারি, সেই জন্য খাল খনন কর্মসূচিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকার, আমরা নদী শাসনের ব্যাপারে যেরকম আমরা উদ্যোগ গ্রহণ করছি সরকারের পক্ষ থেকে, একইভাবে সামগ্রিকভাবে এই সমস্যাটিকে কম খরচে, যেহেতু বাংলাদেশের জন্য ব্যয়বহুল বিষয় নদী শাসনটিকে কম খরচের জন্য সবচেয়ে বেশি আমাদের জন্য সহজ হচ্ছে খাল খনন, সেটির উপর আমরা গুরুত্ব আরোপ করছি। মাননীয় স্পিকার, শুভেন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। প্রশ্নকালের প্রথম 30 মিনিট মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য নির্ধারিত। তারকা চিহ্নিত প্রশ্ন 11, মাননীয় সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম 7, আপনি প্রশ্নটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন ছিল, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ের উপর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা, হলে কবে নাগাদ করা হবে? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। বর্তমান সরকারের ইশতেহারে দেশের সকল প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের শিক্ষার মান এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্ব প্রদান করা হয়েছে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা 3,76,489 জন। এর মধ্যে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ইতিমধ্যেই 1,30,000 শিক্ষককে ইংরেজি বিষয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মাননীয় সংসদ সদস্য, আপনি জেনে আনন্দিত হবেন যে আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে, এবং এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য জনাব হুম্মাম কাদের চৌধুরী একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে আমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যেটা দেখে এসেছি গত 17 বছর ধরে প্রাইভেট যেই স্কুলগুলি ছিল
সেখানে টিচার নিয়োগ দেওয়ার সময় কোনো ধরনের গাইডলাইন অথবা কোনো সার্টিফিকেট দেওয়া হতো না। আপনাদের কি কোনো উদ্যোগ হবে যে নতুন টিচার নিয়োগ দেওয়ার সময় প্রাইভেট স্কুলের জন্য তাদেরকে কোনো ধরনের সার্টিফিকেশন অথবা কোনো নতুন গাইডলাইন দেওয়ার? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, আপনার সম্পূরক প্রশ্নের জন্য ওই যে ধন্যবাদ। তৃতীয় সারিতে যে তুলছে বিরোধী প্রাইভেট দলের স্কুলের যে গাইডলাইন, এটা তো প্রাইভেট স্কুল, আপনি নিজেই উল্লেখ করেছেন। স্বাভাবিকভাবে প্রাইভেট স্কুলের ব্যাপারে গাইডলাইন তো সরকারের দেওয়ার কথা না, সেটা তারা নিজেরাই ঠিক করবে। তবে এ ব্যাপারে যদি আপনার কোনো পরামর্শ থাকে, সেটি আপনি যদি মন্ত্রণালয়ে জমা দেন, সে বিষয়ে নিশ্চয়ই আমরা বিবেচনা বা আলোচনা করে দেখতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন যায় এবং আপনারা সবার আগে আমাদের ভিডিওটি দেখতে পারেন।